গুণফলের সমান। তাহলে আমরা শুরু করি। গ্রেটিং এর বিশ্লেষণী ক্ষমতা কি তার একটা সংজ্ঞা এখানে দেওয়া আছে। এই সংজ্ঞাটা আমাদেরকে এখন পড়তে হবে। তাহলে সংজ্ঞাটা হচ্ছে কি, প্রায় একই তরঙ্গদৈর্ঘ্যে দুইটি বর্ণালী রেখা পৃথক করার ক্ষমতাকে গ্রেটিং এর বিশ্লেষণী ক্ষমতা বা বিভেদনী ক্ষমতা বলে। তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনের অনুপাত দিয়ে গ্রেটিং এর বিশ্লেষণী ক্ষমতা পরিমাপ করা হয়। আদি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এবং গ্রেটিং কর্তৃক বিশ্লেষণের দরুন পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা প্লাস ডি ল্যামডা হলে বৈশ্লেষিক ক্ষমতা হবে ল্যামডা বাই ডি ল্যামডা। ব্যাপারটা কি, ব্যাপারটা আসলে এভাবে ব্যাখ্যা করা যায় যে একটা তরঙ্গ, আমাদের কাছে একটা তরঙ্গ দৈর্ঘ্য ছিল ইয়াতে পড়ার আগে গ্রেটিং এ, সেটা ছিল ল্যামডা। পরবর্তীতে সেটা কি হয়ে গেল, গ্রেটিং এর অপবর্তনের ফলে সেটা হয়ে হয়ে গেল ল্যামডা প্লাস ডি ল্যামডা হয়ে গেল, মানে একটু বৃদ্ধি পেল, ল্যামডা প্লাস ডি ল্যামডা হয়ে গেছে। ছিল ল্যামডা, ল্যামডা প্লাস ডি ল্যামডা হয়ে গেল। তাহলে এই যে ল্যামডা আর এই যে ডি ল্যামডা, এদের যদি অনুপাত নেওয়া হয় তাহলে আমরা বিশ্লেষণী ক্ষমতা পাবো, গ্রেটিং এর বিশ্লেষণী ক্ষমতা। তাহলে গ্রেটিং এর বিশ্লেষণী ক্ষমতাকে এভাবেই চিহ্নিত করা হয়েছে, এভাবেই সংজ্ঞায়িত করা হয়েছে। যেহেতু সংজ্ঞায়ন যেভাবে করা হয়েছে আমাদেরকে সংজ্ঞায়ন মেনে নিতে হবে। সুতরাং এটা হচ্ছে এই যে ল্যামডা বাই ডি, এটা হচ্ছে ল্যামডা বাই ডি ল্যামডাই হচ্ছে বিশ্লেষণী ক্ষমতা। Okay, এরপরে হচ্ছে গ্রেটিং এর বিশ্লেষণ ক্ষমতার রাশিমালা। তাহলে র্যালের নির্ণায়ক অনুসারে অপবর্তন গ্রেটিং দুটি কাছাকাছি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা এবং ডি ল্যামডা একে সদ্য পৃথক বর্ণালী রেখায় পরিণত করবে যখন নির্দিষ্ট পর্যায়ে একটি চরম বিন্দু অন্যটির প্রথম গৌণ অবম বিন্দুর উপর উপরিপন্ন হবে। অর্থাৎ এখানে র্যালে হচ্ছে একজন ব্যক্তি যিনি এই সিস্টেমটা আবিষ্কার করছেন। এই সিস্টেমটার নামে বলা হচ্ছে র্যালের নির্ণায়ক। তাহলে র্যালের নির্ণয়কে র্যালে কি বলছেন, র্যালের নির্ণয়কে র্যালে এই কথাটা বলছে যে ল্যামডা এবং ডি ল্যামডা এদেরকে সদ্য পৃথক রেখায় তখনই পৃথক করা যাবে যখন এই বৈশিষ্ট্য ফলো করবে। এই বৈশিষ্ট্য কি, এই বৈশিষ্ট্য বলছে যে একটির কেন্দ্রীয় চরম অন্যটির প্রথম গৌণ অবমের উপর উপরিপন্ন হবে। আমি এখানে চিত্রটা এঁকে রেখেছি, ধরে নাও যে এই যে এখানে লাল, যেগুলো সবুজ চিহ্নিত সেগুলো হচ্ছে অন্ধকার বিন্দু, আর যেগুলো লাল চিহ্নিত ধরে নাও যে সেগুলো হচ্ছে উজ্জ্বল। তাহলে উজ্জ্বল অন্ধকার পাশাপাশি থাকবে, একটা অন্ধকার তারপরে উজ্জ্বল, উজ্জ্বল অন্ধকার, এভাবে তো থাকবে তাই না? তো এভাবে যদি সজ্জিত থাকে তাহলে এইটা, ধরো যে এইটা হচ্ছে ল্যামডার জন্য, আর সাইডে যেটা রেখেছি সেটা হচ্ছে ডি ল্যামডার জন্য। আর এখানে যে হলুদ মার্ক করা, ধরে যে এইটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি, কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি। তাহলে এখানে কি ঘটতে হবে, এখানে বলছে যে প্রথমটি যেটা ল্যামডা, সেই ল্যামডার উপর কাকে উপরিপন্ন হতে হবে, এই ল্যামডার যেটা কেন্দ্রীয় পট্টি, তাহলে ওই কেন্দ্রীয় চরম, একটির কেন্দ্রীয় চরম, তাহলে এইটা হচ্ছে একটার কেন্দ্রীয় চরম বিন্দু যেটা গোল চিহ্নিত করছে, এইটার উপর কাকে উপরিপন্ন হতে হবে, অন্যটির প্রথম গৌণ অবয়ব, অন্যটির প্রথম গৌণ অবয়ব। তাহলে এইটা যদি অন্যটির কেন্দ্রীয় চরম হয়, লাল চিহ্নিত যেটা, যেহেতু চরমকে আমরা উজ্জ্বল হিসেবে চিহ্নিত করেছি, তাহলে এই এইটা কি হবে, এটা হবে প্রথম গৌণ অবয়ব। এইটা হবে ল্যামডা প্লাস ডি ল্যামডার প্রথম গৌণ অবয়ব, কারণ গৌণ অবয়ব বা চরম এটা সবসময় কেন্দ্রীয় উজ্জ্বল চরম থেকে হিসাব করতে হয়। তাহলে বিষয়টা আমি আবার বলছি, যখন এই ঘটনাটা ঘটবে, অর্থাৎ এই একটার কেন্দ্রীয় চরমের উপর অন্যটার তার পাশেরটার প্রথম গৌণ অবয়ব, প্রথম গৌণ অবয়ব পতিত হবে, তখনই র্যালের নির্ণায়কটা কাজ করে। এখানে র্যালে কিন্তু সেটাই বলছে। তার আচ্ছা বিষয়টা আমি আবারও বলতেছি যে কি, এখানে কি বলছে দেখো, র্যালে নির্ণায়ক বলছে যে সদ্য বর্ণালী রেখায় পরিণত করবে যখন নির্দিষ্ট পর্যায়ে একটির কেন্দ্রীয় চরম বিন্দু অন্যটির প্রথম অবম বিন্দুর উপর উপরিপন্ন হবে। তার এইটা হচ্ছে একটা কেন্দ্রীয় চরম, আর এই বিন্দুটা হচ্ছে অন্য আরেকটা কেন্দ্রীয় ওই প্রথম গৌণ অবম। এই জিনিসটার উপর যদি এই জিনিসটা উপরিপন্ন হয় তবেই তখন র্যালের ফাংশন কাজ করবে। আর সে কি করবে তখন, সদ্য এদের যে বর্ণালী রেখা, পৃথক পৃথক বর্ণালী রেখা তৈরি করবে এবং পৃথক পৃথক বর্ণালী রেখার মাধ্যমেই তাদের
আলাদা দুইটা তরঙ্গ, কাছাকাছি তরঙ্গ দৈর্ঘ্য দুইটা ছিল, তারা আলাদা আলাদা হবে, আমাদের চোখে চিহ্নিত হবে, আমাদের চোখে ধরা পড়বে। এটা হচ্ছে র্যালের নির্ণায়কের মূল কথা। এবং সেক্ষেত্রে ল্যামডা বাই ডি ল্যামডা এটাকে তো বিশ্লেষণী ক্ষমতা হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেটাই হবে বিশ্লেষণী ক্ষমতা। এখন ধরো যাক জি থেকে জি প্রাইম, এই যে এটাকে এ প্রাইম দেখা যাচ্ছে, এটা একটু টাইপিং মিস্টেক আছে বইয়ের মধ্যে, এটা কিন্তু জি প্রাইম হবে, হ্যাঁ, ক্যাপিটাল জি প্রাইম, এটা একটু মনে রাখবা তাহলে। জি জি প্রাইম হচ্ছে একটি অপবর্তন গ্রেটিং, এই যে জি থেকে জি প্রাইম, এটা একটা অপবর্তন গ্রেটিং। তাহলে এর উপর লম্বভাবে আলো আপতিত হচ্ছে। গ্রেটিং এর মোট দাগ সংখ্যা, এই অংশটাতে দাগ সংখ্যা হচ্ছে এন, এবং গ্রেটিং উপাদান এ প্লাস ডি। আমরা সামনের প্রশ্ন, এই পূর্ববর্তী প্রশ্নটাতে এই ব্যাপারটা দেখে এসেছি যে গ্রেটিং ধরো কি, আর চির কিভাবে অসংখ্য চির থাকে অল্প জায়গায়, এই ব্যাপারগুলো দেখে এসেছি। তাহলে এখন দেখো এন তম পর্যায়ের বর্ণালীর বিষয় বিবেচনা করা যাক। তাহলে এন তম পর্যায়ের বর্ণালীর বিষয় আমাদেরকে বিবেচনা বিবেচনা করতে হবে। এন তম বর্ণালীর ব্যাপারটা কি? বর্ণালী আসলে এভাবে সৃষ্টি হবে, আমি যদি একটু ড্র করে দেখাই। বর্ণালী এভাবে সৃষ্টি হবে, মনে করতে এখানে, এখানে বর্ণালী সৃষ্টি হয়েছে, এগুলো সব ভিন্ন ভিন্ন কালার, ধরো যে এটা হলুদ, এটা লাল, এটা কমলা, নীল, এভাবে একটা বর্ণালী সৃষ্টি হয়েছে। আবার একটা গ্যাপ দিয়ে এখানে একটা বর্ণালী সৃষ্টি হবে, আবার মনে করে যে বেনি আশ হ কলা, এভাবে আবার সজ্জিত হয়েছে, আবার একটা গ্যাপ দিয়ে বেনি আশ হ কলা, এভাবে সজ্জিত হবে। এভাবে কিন্তু বর্ণালী সৃষ্টি হবে। তাহলে এইটা হচ্ছে এন ইকুয়াল, এইটা হচ্ছে প্রথম ক্রমের বর্ণালী, এটা হবে এন ইকুয়াল টু দ্বিতীয় ক্রমের বর্ণালী, এটা এটা হবে এন ইকুয়াল থ্রি তৃতীয় ক্রমের বর্ণালী। তাহলে এই জন্য ক্রমের কথা বলছে, তাহলে এন ক্রম, এই জন্য প্রশ্নে এন ক্রমের কথা বলছে। ধরি এন তম পর্যায়, এটা কত পর্যায়ে বলেনি, এটা প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে, এন তম পর্যায়ে। এন তম পর্যায়ের জন্য অপবর্তনের উপযোগী কোণ থিতা হলে, অপবর্তন কোণের উপযোগী কোণ থিতা হলে, অর্থাৎ এই থিতাটা আসলে ধরে নেওয়া, যে আমরা ধরে নিলাম যে আমরা প্রথম যেটা, সেটার জন্য ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য যেটা ছিল, তাদের আমরা কি করব, তাদের চরম চরম বিন্দুতে তারা যেটা উজ্জ্বল বিন্দু সৃষ্টি করে, যেটা ল্যামডা ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, সেটা যেন উজ্জ্বল বিন্দু সৃষ্টি করবে, করে সে ব্যবস্থা আমরা করবো। তাহলে আমরা যেহেতু এই থিতার মানটা কম বেশি করতে পারি, এটা আমাদের আলো আলো আসা নিয়ন্ত্রণ করে থিতার মানটা কম বেশি করা যায়। আর আমাদের কি করতে হবে, চরম বিন্দু দরকার। আমরা এন তম পর্যায়ের জন্য চরম বিন্দু হিসাব করতেছি। আর চরম বিন্দু হিসাব করতে গেলে যেটা অপবর্তন কোণ থিতা, আমরা চাইলে এটাকে নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে আমরা এমন ভাবে এই থিতার মানটা নিয়ন্ত্রণ করব যেন চরম বিন্দুই গঠিত হয়। এই থিতার মানটা নিয়ন্ত্রণ করে চরম বিন্দু গঠন করব, কার জন্য, ল্যামডা তরঙ্গ দেবো। এই একটা হচ্ছে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের যে আলো। এই চিত্রটা একটু দেখে আসি, যে এখানে দুইটা রেখা দেখা যাচ্ছে, এই চিত্রটা বুঝলে ব্যাপারটা কমপ্লিট হবে। তাহলে এটা একটা গ্রেটিং, এটা আমরা বুঝতে পারছি। এই গ্রেটিং এর এখান থেকে আলোক রশ্মি একটা এই বরাবর চলে গেছে, এতে জি থেকে এ এর দিকে। আবার একটা, যেহেতু এখানে অনেকগুলা, যেটা এখানে যে আলোক উৎস আসছে, সে আলোক উৎসের কিন্তু অনেকগুলা গৌণ উৎস আছে, যেটা আমরা হাইগেনের নীতি থেকে জেনেছিলাম, যে একটা মাত্র তরঙ্গ তরঙ্গ যদি এখানে আসতো, তাহলে এখানে একরকম ঘটনাই ঘটতো। কিন্তু এরকমটা ঘটবে না, এখানে প্রত্যেকটা তরঙ্গ মুখ থেকে ভিন্ন ভিন্ন তরঙ্গ বের হবে, অনেকগুলো তরঙ্গ বের হবে, কিন্তু কোনোটা বৈশিষ্ট্যের কারণে সোজা চলে যাবে, কোনো একটু বেশি ভাগবে, কোনোটা একটু তার চেয়ে বেশি ভাগবে। এই জন্য বিভিন্ন রকম ঘটনা ঘটছে। তাহলে একটা তরঙ্গ কি করছে, জি থেকে এর দিকে গেছে, আর একটা আবার জি থেকে বির দিকে আসছে। এর আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য যেটা হচ্ছে, একটা হচ্ছে এটা মূলত জি প্রাইম, জি প্রাইম থেকে এ প্রাইমের দিকে গেছে, আর একটা আবার জি প্রাইম থেকে বি প্রাইমের দিকে আসছে। তাহলে আর প্রথমে যেটা এ প্রাইম, এইটার তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা ধরে নেওয়া হয়েছে, আর যেটা পরে নিচেরটা, এটাকে ল্যামডা প্লাস ডি ল্যামডা ধরা হয়েছে। অনুরূপভাবে এটাও প্রথমটা ল্যামডার জন্য, আর পরেরটা ল্যামডা প্লাস ডি ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য। প্রত্যেকটা কিন্তু তরঙ্গ, প্রত্যেকটারই তরঙ্গ দৈর্ঘ্য আছে। তাহলে উপরের যেটা, সেটা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, অনুরূপ ভাবে এখানকার উপরে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এখানে নিচের যেটা তরঙ্গ দৈর্ঘ্য সেটা হচ্ছে যে ল্যামডা প্লাস ডি ল্যামডা, আর এখানে নিচে যেটা, সেটার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা প্লাস ডি ল্যামডা। এই বেঁকে যাওয়ার ঘটনা আমরা আগের প্রশ্নে দেখেছিলাম যে উপরের দিকে গিয়েছিল, চিত্রটা উপরের দিকে ছিল, আসলে উভয় দিকেই হবে, নিচের দিকেও হবে, উপর দিকেও হবে।
আমরা আমাদের প্রমাণের সুবিধার্থে হয় উপরের দিকে ধরবো, নয় নিচের দিকে ধরবো। এক্ষেত্রে নিচের দিকে ধরা হয়েছে, আগের দিকে রেখাগুলো আগের প্রশ্নে উপরের দিকে ছিল। তো এটা মৌলিক কোনো বিষয় নয়, আমরা উপরে নিচে যে কোনো একদিকে এটা ধরে নিতে পারি। তাহলে আমরা এখন প্রশ্নে ফিরে যাই, যে প্রশ্নে কি বলছে। হ্যাঁ, তাহলে আমরা কি করব, অপবর্তন কোণ থিতা নেব। কোন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য? ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য। ল্যামডা বলতে এই যে উপরের অংশটা, এই যে উপরের উপরের এই ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য কি করতে হবে আমাদের? এদের চরম বিন্দু, এদের উজ্জ্বল বিন্দু গঠন করতে হবে। এই জন্য যে কোণের জন্য এরা তরঙ্গ দৈর্ঘ্যটা গঠন করবে, চরম বিন্দুটা গঠন করবে, সেই কোণের মান থিতা ধরে নেওয়া হয়েছে। আর থিতার মানটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে এখানে যে কথাটা বলছে সেটার অর্থ কিন্তু তাই, যে এন তম বর্ণালীর বিষয় বিবেচনা করা যাক। ল্যামডা তরঙ্গের জন্য এন তম পর্যায়ে চরম বিন্দুর উপযোগী অববর্তন কোণ, অর্থাৎ চরম বিন্দুর যে কোণের জন্য গঠন করবে সেই কোণটাই থিতাটাই আমাদেরকে নিতে হবে। এবং গ্রেটিং এর দুই প্রান্তে বিন্দু যেটা জি এবং জি প্রাইম হতে আপতিত রশ্মি জি এ এবং জি প্রাইম এ প্রাইম, মানে এখানে ল্যামডা তরঙ্গের দৈর্ঘ্যের জন্য দুইটা রেখা দেখা যায়। একটা হচ্ছে জি এ, এই যে উপরের অংশটা, একটা হচ্ছে জি এ, এটা হচ্ছে ল্যামডা তরঙ্গের দৈর্ঘ্যের জন্য, আর একটা হচ্ছে জি প্রাইম থেকে এ প্রাইম, এইটা হচ্ছে ল্যামডা তরঙ্গের দৈর্ঘ্যের জন্য। তাহলে এই যে আপতিত রশ্মি একটা হচ্ছে জি এ, একটা হচ্ছে জি প্রাইম এ প্রাইম, ল্যামডা তরঙ্গের দৈর্ঘ্যের জন্য। তো এটা ল্যামডা তরঙ্গের দৈর্ঘ্য নিয়ে, তো উপরে নিচে দুইটা রশ্মি আপতিত হচ্ছে। এখন খেয়াল করো, যে এই জি প্রাইম এবং এ প্রাইম এর মধ্যে পথের পার্থক্য বের করতে হবে। পথের পার্থক্য বের করলে কি করতে হয়, আগের প্রশ্নে তোমরা দেখে আসছো, যে এই রেখা থেকে এই রেখার উপর একটা লম্ব টানতে হবে। লম্ব টানতে হবে, তাহলে এইটা হচ্ছে একটা লম্ব। আর এখন এটা একটা সমকোণী ত্রিভুজ এগুলো, এই সমকোণী ত্রিভুজে সাইন সাইনের সূত্র প্রয়োগ করে মানটা বের করা যাবে, পথের পার্থক্যটা বের করা যাবে। তাহলে এইটা হচ্ছে পথের পার্থক্য, জি থেকে এম, এটা হচ্ছে পথের পার্থক্য। এই একটা রেখা এখান থেকে গিয়ে একটা পর্দায় মিলিত হয়েছিল, এই একটা রেখা মিলিত হয়েছিল, তাদের মধ্যে পথের পার্থক্য কোনটা? লম্ব টানার পর এই যে শুধুমাত্র যেটা এই যে জিএম অংশ, আমি গাঢ় করতেছি, জিওম অংশটাই হচ্ছে এদের মধ্যে পথের পার্থক্য। তো এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, এটা সাইন থিটা থেকে আমরা এটা বের করে ফেলতে পারি। তাহলে জি প্রাইম এ প্রাইম হতে অপবর্তন হচ্ছে, তাহলে জিএম এর মান কি হবে? এন এ প্লাস বি সাইন থিটা। তাহলে এই যে এই রেখাটা দেখা যাচ্ছে, এটাকে এই এ প্লাস বি হচ্ছে গ্রেটিং ধ্রুবক, এই দৈর্ঘ্যটা এ, এটা হচ্ছে বি, আবার এটা এ, এটা বি, এভাবে। তাহলে এরকম কতগুলো এ বি আছে এখানে? এন সংখ্যক, ধরে নেন যে এন সংখ্যক আছে। তাহলে এন দিয়ে এ প্লাস বি কে গুণ দিলে এই রেখাটা পাওয়া যাবে। তাহলে এখানে সাইন থিটার মান বের করলে কি হবে? লম্ব বাই অতিভুজ যদি বের করা হয়, তাহলে কিন্তু এটা বের হবে। তাহলে এই যে এন এ প্লাস বি সাইন থিটা, এই ব্যাপারটা বের হয়ে আসবে। আর আমাদেরকে মনে রাখতে হবে অবশ্যই, এইটাকে কখনো লম্ব ধরা যাবে না। আমরা যেহেতু এই রেখা থেকে এই রেখায় লম্ব টানছি, যেহেতু লম্ব টানছি আমাদের মনে হবে যে এইটাই মনে হয় লম্ব, না এটা লম্ব না, লম্ব আসলে থিতার বিপরীত। এই থিতার বিপরীত কোণ, এইটা হচ্ছে লম্ব। এটাকে লম্ব ধরে সাইন থিটা প্রয়োগ করলে জিএম এর মান এন এ প্লাস বি সাইন থিটা পাওয়া যাবে, কারণ জি প্রাইম এর মান হচ্ছে এন এ প্লাস বি। এই যে জি প্রাইম, এটাকে এন এ প্লাস বি লেখা যায়। আবার এন তম পর্যায়ের চরম বিন্দুর ক্ষেত্রে দুটি বিন্দুর অনুরূপ বিন্দু হতে অপবর্তিত তরঙ্গের পথের পার্থক্য এ প্লাস বি সাইন থিটা ইকুয়াল এন ল্যামডা, এটা আমরা আগে দেখে এসেছি। এটা সম্ভবত আমরা এই সূত্রটা প্রতিপাদন করেছিলাম। প্রতিপাদন না গেলেও জেনে রাখতে হবে যে এন তম আহ, তরঙ্গের মধ্যে পথের পার্থক্য যখন এ প্লাস বি সাইন থিটা ইকুয়াল এন ল্যামডা হয়, তখনই সেখানে চরম বিন্দু গঠিত হয় এন তম পর্যায়ের জন্য। তাহলে এ প্লাস বি সাইন থিটার জায়গায় এন ল্যামডা লিখে দেওয়া যাবে। এখানে যে এই যে এ প্লাস বি সাইন থিটা আছে, এই এ প্লাস বি সাইন থিটার জায়গায় যদি এন ল্যামডা লিখে দেওয়া হয়, তাহলে এন ইন্টু এন ল্যামডা হবে। তাহলে জিএম এর মান কত হবে? তাহলে আমরা পাই যে জিএম ইকুয়াল এন এন ল্যামডা। এই এন ল্যামডাটা মূলত আসছে এই জায়গায় এন ল্যামডা বসানোর পর, যেহেতু এ প্লাস বি সাইন থিটা ইকুয়াল এন ল্যামডা, এটা আমরা আগে থেকেই সমীকরণটা আমরা জানি। তাহলে আমাদের এই পর্যন্ত হয়ে গেল। ধরা যাক এখন
যে থিতা কোণটা আজকে আস্তে বৃদ্ধি করতে করতে সেটা থিতা প্লাস ডি থিতা করা হলো। আমরা আগে বলেছি যে থিতাকে নিয়ন্ত্রণ করা যায়, কম বেশি করা যায়, তাহলে সেটাকে বাড়িয়ে বাড়িয়ে থিতা প্লাস ডি থিতা করা হলো, যেন অপবর্তন, যেটা অপবর্তিত রশ্মি জিবি এবং জি প্রাইম বি প্রাইম পরস্পরের সাথে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি করে। অর্থাৎ যে রেখাগুলো ওই গ্রেটিং এর নিচ দিয়ে আসছিল, একটা উপর দিয়ে যাচ্ছিল, একটা নিচ দিয়ে আসছিল, নিচের রেখাগুলা এই বৃদ্ধি করার ফলে নিচের রেখাগুলোর উৎপত্তি হলো, এবং তাদের আমরা এখানে এমন একটা থিতা তৈরি করলাম যাতে তারা অবম বিন্দু সৃষ্টি করে, তারা ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি করে। তাহলে আমরা সেভাবে এটাকে ফর্ম করলাম বা গঠন করলাম। তাহলে প্রথম গৌণ অবমবিন্দু গঠন করে এই রশ্মিদ্বয়ের মধ্যে পথের পার্থক্য জি এম প্রাইম, যা পূর্বের পথের পার্থক্য জি এম অপেক্ষা হবে। এই ব্যাপারটা মূলত এক্সপেরিমেন্ট থেকে আসছে। থিতা প্লাস ডি থিতা হওয়ার পর তারা অবমবিন্দু, চিত্র থেকে ব্যাপারটা দেখিয়ে দিয়ে আসছে। এই যে প্রথমবার কি করা হয়েছিল, এই রেখার সাথে এই রেখার একটা তুলনা করা হয়েছিল, তারা পর্দায় মিলিত হয়ে পর্দায় মিলিত হয়ে একটা চরম বিন্দু তৈরি করেছে। এবং তারপরে কি হলো, থিতা প্লাস ডি থিতা, এই থিতার পরিমাণ বাড়াইতে বাড়াইতে একটু বাড়ানো হলো, এটা থিতা ছিল আর একটু বাড়িয়ে দেওয়া হলো, তাহলে এই পুরো কোণটা হচ্ছে থিতা প্লাস ডি থিতা। থিতা প্লাস ডি থিতা হওয়ার ফলে এই যে পরবর্তী যে রেখাগুলো, তো এগুলার উৎপত্তি হলো, এগুলো সৃষ্টি হলো, এবং এগুলো সৃষ্টি হওয়ার পর তারা যেখানে মিলিত হলো, আহ, তাহলে দ্বিতীয়টার সাথে এই যে এইটা, এরা দুইজন মিলিত হয়ে অবম বিন্দু সৃষ্টি করলো, অবম বিন্দু সৃষ্টি করলো থিতা প্লাস থিতা। তাহলে এই প্রথম যেটা ছিল সেটার পথের পার্থক্য আমরা জিএম দেখেছি, আর পরেরটার পথের পার্থক্য অনুরূপ ভাবে জি থেকে এম প্রাইম, জি থেকে এম প্রাইম পাওয়া যাবে। তাহলে প্রথম যেটা পথের পার্থক্য জি এম আর জি এম প্রাইম, এদের মধ্যে যদি পার্থক্য করা হয়, কতটুকু পার্থক্য পাওয়া যাবে, এইটুকু পাওয়া যাবে, এই যে এইটুকু, এই মানটা হচ্ছে ল্যামডা, এই মানটা ল্যামডা হইতে হবে। এটা এক্সপেরিমেন্ট থেকে আসছে। হ্যাঁ, আমরা প্রশ্নে ফিরে যাই, এটা ল্যামডা হইতে হবে, তাহলে ল্যামডা পরিমাণ বেশি হইতে হবে অবশ্যই, যেটা জি, যেটা থিটা প্লাস ডি থিটা, সেটা অবমবিন্দু গঠন করলে সেটা ল্যামডা পরিমাণ বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়, কারণ এক্ষেত্রে গ্রেটিং এর ঊর্ধ্বতম বিন্দু জি এবং এর মধ্যে নিম্নতম বিন্দু জি প্রাইম, এর মধ্যবিন্দু যথাক্রমে ল্যামডা বাই টু, পথের পার্থক্য হয়ে তরঙ্গ সমূহ পরস্পরের প্রভাবকে নাকচ করে দিবে। অবম বিন্দু কেন গঠিত হলো সেটার ব্যাখ্যা দেওয়া হচ্ছে এখানে। এখানে অবম, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই যে জি থেকে জি প্রাইম এর মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু থেকে আমরা যদিও দেখতে পাচ্ছি যে শুধুমাত্র প্রান্তীয় রশ্মিগুলোকে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আসলে প্রান্তীয় রশ্মি না, এখানে কিন্তু মাঝখানে সব দিকে রশ্মি আছে, সবগুলোতে আলোক রশ্মি আছে, শুধু আমরা প্রান্তীয় গুলা হিসাবের জন্য নিয়েছি। তাহলে দেখা যাবে যে মধ্যবিন্দু থেকে যারা উপরের দিকে তারা এক ধরনের বৈশিষ্ট্য নিয়ে যাবে, এবং মধ্যবিন্দু থেকে যারা নিচের দিকে তারা এক ধরনের বৈশিষ্ট্য নিয়ে যাবে, এবং এদের পথের পার্থক্য উভয় ক্ষেত্রে ল্যামডা, ল্যামডা বাই টু হবে। এই এদের যে পথের পার্থক্য আছে ল্যামডা, তার অর্ধেক হবে, তার অর্ধেক হয়ে এই উপরের বৈশিষ্ট্য আর নিচের বৈশিষ্ট্য বিপরীত, বিপরীত, এবং তারা একই জায়গায় মিলিত হওয়ার কারণে একে অপরের প্রভাবকে নাকচ করে দিবে। এজন্য থিটা প্লাস ডি থিটা নিয়ে যে রশ্মিগুলো অপবর্তিত হয়েছিল, তারা একে অপরের প্রভাবকে নাকচ করে দেওয়ার কারণে তারা অবম বিন্দু গঠন করবে। তাহলে এই ব্যাপারটাই শুধু বলে দেওয়া আছে এখানে জায়গাটাতে। আমি আরেকবার পড়তেছি, তারপর এখানে কি বলছে, তাহলে জিএম প্রাইম, যা পূর্বের পথের পার্থক্য জিএম থেকে ল্যামডা পরিমাণ বেশি, এটা এক্সপেরিমেন্ট থেকে আসছে, কারণ এক্ষেত্রে গ্রেটিং এর ঊর্ধ্বতম বিন্দু জি এবং মধ্যবিন্দুর মধ্য, এবং যেটা নিম্নতম বিন্দু জি প্রাইম এর মধ্যবিন্দু হতে ল্যামডা টু পথের পার্থক্য হয়ে তরঙ্গ সমূহ পরস্পরের প্রভাবকে নাকচ করে দেবে। এটাই হচ্ছে কথা। এখন এই মানটা যদি বের করা হয়, এই যে জি এম প্রাইম এর মান যদি বের করা হয়, জি এম প্রাইম এর মান কতটুকু, জিএম যতটুকু ছিল ততটুকু প্লাস কতটুকু বাড়ছে, আর ল্যামডা পরিমাণ বাড়ছে, তাহলে জি এম প্রাইম এর মান কি বের হবে, জি এম প্রাইম এর মান হবে, এই যে এখানে খেয়াল করো, জি এম প্রাইম, জি এম প্রাইম এর মান হচ্ছে
জিএম প্লাস ল্যামডা, জিএম প্লাস ল্যামডা, তাই না? তাহলে এখন জিএম এর মান যদি বসানো হয়, জিএম এর মান কি ছিল? আমরা আগেই কিন্তু জিএম এর মান নিয়ে জিএম এর মান বের করেছি। জিএম এর মান ছিল এন এন ল্যামডা প্লাস ল্যামডা। এখান থেকে যদি ল্যামডা কমন না হয় তাহলে কি হবে? এখান থেকে যদি ল্যামডা কমন না হয় তাহলে কি বের হবে? বের হবে এন এন প্লাস ওয়ান। আচ্ছা, তাহলে এই বিষয়টা বুঝতে পারছো? এই জিনিসটা কিভাবে আসলো এটা তোমরা ধরতে পারছো? যেটা হচ্ছে এই যে এই সমীকরণটা, এই সমীকরণটা কিভাবে আসছে এটা বুঝতে পারছো? আবার জিবি এবং জি প্রাইম বি প্রাইম বর্ষিত হয় ল্যামডা দ্বিমেরু তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে এন তম চরম বিন্দু যদি গঠন করে, তাহলে এখন কি জি এম প্রাইমের মান বের করা যায়। আগে তো চরম বিন্দু কেন গঠন করে কিভাবে গঠন করা হবে এটা উপরে বলা হয়েছে। তাহলে জি এম প্রাইমের মান বের করতে হবে সমকোণী ত্রিভুজটা থেকে। তাহলে এই জিনিসটা পাওয়া যাবে। এটা আমি একটু চিত্রে গিয়ে দেখে নিয়ে আসতেছি এটা কিভাবে পাবো আমরা। জি এম প্রাইমের মান বের করতে হবে। জি এম প্রাইম কোনটা? এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে দ্বিতীয়বারও। সেটা হচ্ছে এই যে এইটা একটা সমকোণী ত্রিভুজ। এই যে সমকোণী নিচের সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এইটা হচ্ছে জি এম প্রাইম। এইটা এই জায়গাটা হচ্ছে জি এম প্রাইম। জি এম প্রাইমের মান কিভাবে বের হচ্ছে? জি এম প্রাইমের মান বের করতে গেলে এই এই কোণটা তো থিটা প্লাস ডি থিটা, এই কোণটা থিটা প্লাস ডি থিটা, এইটাকে সাইন থিটা, আর এইটাকে লম্ব ধরে, এটাকে লম্ব ধরে এখানে সাইন থিটা প্লাস ডি থিটা প্রয়োগ করলে তাহলে পরের যে ক্যালকুলেশনটা আছে ওই ক্যালকুলেশনটা পাওয়া যাবে। তাহলে এইটা যদি আমরা হিসাব করি তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? হ্যাঁ, এটা তোমরা হিসাব করে নেবা, এটা সহজ আছে। আমি ওটা লিখে দেখাইলাম না, আবারও বলতেছি। এই যে সমকোণী, আমাদের একটু টেকনিক্যাল সমস্যা হয়েছিল, টেকনিক্যাল সমস্যা ডিস্টার্ব করে দিল। তাহলে আমি এটা দেখাচ্ছি যে, আবার বলতেছি, সেটা হচ্ছে এই যে আমাদের সমকোণী ত্রিভুজটা এখানে আছে, এই একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে, এই সমকোণী ত্রিভুজের মধ্যে এই কোণটার সাইন অনুপাত নিলে যা হবে সেটার মানগুলো একটু বসিয়ে দিলেই মাঝখানের ক্যালকুলেশনটা পাওয়া যাবে। আমি একটু ক্যালকুলেশনে চলে যাচ্ছি তাহলে। এই যে এই অংশটা, এই যে, তাহলে সাইন কোণ নির্ণয় করলে আমরা এই মানটা পাবো। আর জি জি প্রাইমের মান আগে আমরা পেয়ে এসেছি। জি 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 প্রাইমের মান হচ্ছে এন এ প্লাস বি সাইন এন এ প্লাস বি। হ্যাঁ, জি জি প্রাইমের মান এন এ প্লাস বি, এটা আগেই দেখে এসেছি কিভাবে। ওই যে যেটা লম্বা গ্রেটিং এর যে উপরের অংশটা ছিল অনেকগুলা চির প্রস্থ ছিল, সেটা হচ্ছে এন এ প্লাস বি, জি জি প্রাইম। আর এই যে কোণটা, এটা একটা কোণ তাই না? এই কোণটার মান সমকোণী ত্রিভুজ থেকে দেখো যে এটা থিটা প্লাস ডি থিটা ছিল। তাহলে এই লাইনটা সহজে পাওয়া যাবে। এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে যে এর সমীকরণগুলোতে এরকম একটা বিষয় পেয়েছি, সেটা হচ্ছে যে এন এ প্লাস বি সাইন থিটা, এন এ প্লাস বি হচ্ছে, এটা ড্র করতে হবে। এন সংখ্যক এ প্লাস বি সাইন থিটা ইকুয়াল এন এন ল্যামডা, এই ব্যাপারটা ছিল। আচ্ছা, এটা যদি আমরা সমীকরণের উভয় পক্ষে থিটার সাথে যদি ডি থিটা যোগ করে দেই, এখানে যদি আমরা এন এ প্লাস বি সাইন
থিটা প্লাস ডি থিটা করে দিলাম, যেটা থিটা ছিল সেটাকে ডি থিটা করে দেওয়া হলো। তখন এদিকে কি চেঞ্জ করতে হবে, এন ল্যামডাকে তখন ডি ল্যামডা বানাইতে হবে। এন এন সব ঠিক থাকলো, তাহলে এটা হবে ল্যামডা প্লাস ডি ল্যামডা, এইভাবে লেখার সুযোগ আছে। তাহলে যেহেতু ল্যামডা আর থিটা এরা কিন্তু ফাংশন, একজনের মান অন্যজনের উপর নির্ভরশীল। আমরা দেখেছিলাম যে থিটা বাড়ানোর ফলেই কিন্তু ল্যামডা প্লাস ডি ল্যামডা যেটা তরঙ্গ দৈর্ঘ্য সেটা তৈরি হয়েছিল। এখানে থিটাকে যদি ডি থিটা বানানো হয় তাহলে এটা ল্যামডা প্লাস ডি ল্যামডা হয়ে যাবে। তাহলে এই এখানে যে ক্যালকুলেশনটা আছে, এই যে গাণিতিক কৌশল, এই গাণিতিক কৌশলটার আশ্রয় নিয়ে আমরা এই যে এন এ প্লাস বি সাইন থিটা প্লাস ডি থিটাকে এন এন ল্যামডা প্লাস ডি ল্যামডা লিখতে পারবো, জাস্ট এই গাণিতিক কৌশলটার আশ্রয় নিয়ে। কারণ যেটা হচ্ছে যে দুটি অনুরূপ বিন্দুর মধ্যে পথের পার্থক্য এ প্লাস বি সাইন থিটা প্লাস ডি থিটা ইকুয়াল এন ল্যামডা প্লাস ডি ল্যামডা, অর্থাৎ এই ব্যাপারটা এখানে বলা হয়েছে, উপরে যেটা আলোচনা করা হলো সেটা এখানে বলা হচ্ছে। এখন র্যালের নির্ণায়ক অনুসারে, র্যালে হচ্ছেন একজন ব্যক্তির নাম, তিনি যেটা পদ্ধতি আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে র্যালের নির্ণায়ক। তার র্যালের নির্ণায়ক অনুসারে গ্রেটিং এর পক্ষে ল্যামডা এবং ডি ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের বিশ্লেষণ করতে হলে এত নং সমীকরণকে আমরা উপরে যেটা সমীকরণ পেয়েছিলাম, এই যে যে উপরে যে সমীকরণ পাওয়া গিয়েছিল, এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, এই সমীকরণ দুইটা সমান হলে তাদেরকে বিশ্লেষণ করা সম্ভব হবে। এই ধারণাটা কে দিয়ে গেছিল, র্যালে আমাদেরকে র্যালের দেওয়া ধারণাই কাজে লাগিয়ে দেওয়া। তাহলে সমীকরণ দুইটা আমরা ইকুয়াল বিবেচনা করলাম, সমীকরণ দুটাকে সমান সমান বিবেচনা করলাম। এখন সমান সমান যদি বিবেচনা করা হয় তাহলে এখান থেকে ল্যামডার মান বের করে নিতে হবে। ল্যামডার মান বের করে নিলে হয়ে গেল। তাহলে এখানে ল্যামডার মান কিভাবে বের করা যাবে, দেখাই। এখন ল্যামডা দিয়ে যদি গুণ করে দেওয়া হয় তাহলে গুণ করে দিলে কি হবে, তাহলে এটা গুণ করে দিলে হবে এন ল্যামডা এন, এন এন ল্যামডা প্লাস ল্যামডা, এটা হচ্ছে বাম পাশে। আর ডান পাশে কি হবে, এন এন ল্যামডা, এন এন ল্যামডা প্লাস এন এন ডি ল্যামডা প্লাস এন এন ডি ল্যামডা। জাস্ট ব্র্যাকেটের আগে যারা ছিল তাদেরকে ব্র্যাকেটের ভিতরে গুণ করে দেওয়া হচ্ছে, তাহলে উভয় পক্ষ থেকে এই জিনিসটা বাদ যাবে। তাহলে কি থাকবে, ল্যামডা ইকুয়াল এই জিনিসটা থাকবে এন এন ডি ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়াল এন এন ডি ল্যামডা। তারপর এখান থেকে যদি পক্ষান্তর করে নেওয়া হয় এই ডি ল্যামডাটাকে এদিকে না হলো, তাহলে এন এন থাকে। তাহলে এইটাই হচ্ছে আমাদের যেটা আমরা প্রমাণ করতে চাচ্ছিলাম, সেই কাঙ্ক্ষিত প্রমাণে আমরা এসে পৌঁছতে পেরেছি। সেটা হচ্ছে যেটা বিশ্লেষণী ক্ষমতা, সেই বিশ্লেষণী ক্ষমতাটা, এইটা ছিল বিশ্লেষণী ক্ষমতার সংজ্ঞা। আর এটা ছিল এন এন, এখানে এন এর সংখ্যা কি, এন হচ্ছে চিরের সংখ্যা আর এন হচ্ছে পর্যায়ের সংখ্যা। তো এই সমীকরণ থেকে দেখা যায় যে যেটা বিশ্লেষণী ক্ষমতা সেটা গ্রেটিং এর রেখা সংখ্যা অর্থাৎ ক্যাপিটাল এন, আর হচ্ছে বর্ণালীর পর্যায় সংখ্যা স্মল এন, এদের গুণফল এন এন এখানে গুণ আকারে আছে, এর সমান। তাহলে আমাদের প্রশ্ন প্রমাণিত হয়ে গেল। প্রশ্নটা একটু বড় আছে, আহ এটা করে নিতে হবে, বড় হলেও গুরুত্বপূর্ণ বেশ। আমরা পরের প্রশ্নে যাই। আসসালামু আলাইকুম, জেড মেডিকেল স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ মেডিকেল স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই চ্যাপ্টারের মোটামুটি যেগুলো বড় প্রশ্ন ছিল সেগুলো দেখে এসেছি। এখন তুলনামূলক কিছু সহজ এবং ছোট প্রশ্ন করব। আজকে যে প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে, এই প্রশ্নটা গ্রেটিং কি, গ্রেটিং এর বিচ্ছুরণ ক্ষমতার রাশিমালা নির্ণয় করো। গ্রেটিং কি আগে বলেছে, আলোর অপভ্রংশ সৃষ্টির জন্য এক ধরনের বিশেষ ব্যবস্থা হলো গ্রেটিং বা জাহাজটি। বহু সংখ্যক সমপ্রস্থের রেখাচিত্রকে সমান দূরত্বে পাশাপাশি স্থাপন করে জাহাজটি বা গ্রেটিং তৈরি করা হয়। গ্রেটিং দুই ধরনের হয়, একটা হচ্ছে নিঃসরণ গ্রেটিং, প্রতিফলন গ্রেটিং।
তাহলে গ্রেটিং কি, এই বিষয়টা হচ্ছে এই জিনিসটা একটু জায়গার মধ্যে এই চিরের সমস্যা, এটাই হচ্ছে মূলত গ্রেটিং। এখন এই গ্রেটিং এর বিচ্ছুরণ ক্ষমতার রাশিমালা প্রতিপাদন করা হবে। তো গ্রেটিং এর বিচ্ছুরণ ক্ষমতার রাশিমালা, সাদা যৌগিক আলোক রশ্মি কাঁচ প্রিজমের মধ্য দিয়ে গমন করলে 7টি বর্ণে বিশ্লিষ্ট হয়। এই ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলা হয়। অর্থাৎ প্রিজমের মধ্য দিয়ে আলো গেলে কি হয়? বিচ্ছুরণ হয়। অপবর্তন গ্রেটিং এর ক্ষেত্রে এক বর্ণের আলোর পরিবর্তে সাদা আলো যদি ব্যবহার করা হয়, যেটা গ্রেটিং, প্রিজমের ক্ষেত্রে বিচ্ছুরণ তো হয়, এটা আমরা জানি, ছোটবেলা থেকে জানি। গ্রেটিং এর ক্ষেত্রে যদি এক বর্ণে আলোর পরিবর্তে সেখানে যদি সাদা আলো ব্যবহার করা হয়, তবে সেখানেও বিচ্ছুরণের ঘটনা ঘটে। অর্থাৎ প্রত্যেক বর্ণের তরঙ্গ তার নিজস্ব চরম বিন্দু গঠন করবে এবং প্রত্যেক পর্যায়ের চরম বিন্দুতে 7টি বর্ণ বিশিষ্ট কোডটি পাওয়া যাবে। এখানে বলছে যে গ্রেটিং এর ক্ষেত্রেও যদি আমরা সাদা আলো ব্যবহার করি, তখন সেক্ষেত্রে বিচ্ছুরণ পাওয়া যাবে। এবং এখানে প্রত্যেক পর্যায়ে, মানে বিভিন্ন পর্যায়ের কথা বলছি, পর্যায়গুলো বিভিন্ন রকম, অনেকগুলো পর্যায়ে এখানে বর্ণনা পাওয়া যাবে। বিচ্ছুরণের ক্ষেত্রে যেটা প্রিজম বিচ্ছুরণের ক্ষেত্রে শুধুমাত্র এক পর্যায়ের বর্ণালী পাওয়া যায়, কিন্তু এখানে বিভিন্ন পর্যায়ে পাওয়া যাবে। অর্থাৎ এইখানে মনে করো যে এখানে বেগুনি, আসমানি, এভাবে এটা হচ্ছে n=1 পর্যায়ের বিচ্ছুরণ। আবার একটু গ্যাপ দিয়ে এখানে অনেকগুলো রঙের সজ্জা থাকবে, এটা হচ্ছে n=2 পর্যায়, n=3, n=4, এরকম পাওয়া যাবে আর কি। তার মানে বিভিন্ন পর্যায়ের জন্য বর্ণালী পাওয়া যাবে। এই ঘটনা ঘটবে কখন? যখন গ্রেটিং থেকে বিচ্ছুরণ করা হবে তখন। তাহলে এটা থেকে বোঝা যায় যে প্রিজমের মধ্যে গ্রেডিং এরও বিচ্ছুরণ ক্ষমতা আছে। তম পর্যায়ের বর্ণালী ক্ষেত্রে আমরা পাই সাইন থিটা ইকুয়াল, এরকম একটা আমরা দেখে এসেছিলাম পূর্বে, a+b সাইন থিটা ইকুয়াল n ল্যামডা। সেই জিনিসটাকে কাজে লাগানো হবে। তাহলে এখানে a+b সাইন থিটা আছে, মানে এই a+b কে যদি এই পাশে না হয় তাহলে সেটা নিচে চলে যাবে। এখানের মধ্যে এটাই, এই সমীকরণের মধ্যে লেখা যায় যে আহ থিটা, যেটা থিটা, সেটা হচ্ছে ল্যামডার সমানুপাতিক। এই যে এই থিটা, এখানকার যে থিটা আর ল্যামডা, এরা পরস্পর সমানুপাতিক, এই সমীকরণের সম্পর্ক থেকে দেখা যাচ্ছে। অতএব যদি তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হয়ে λ+d হয়, তাহলে অপবর্তন কোণের পরিবর্তন হবে। পরিবর্তন হওয়ার পর ধরা যাক যে সেটা কত হয়ে গেল, θ+d হলো। এখন এই d d λ অনুপাতকে গ্রেটিং এর বিচ্ছুরণ ক্ষমতা বলে। এই জিনিসটা বিচ্ছুরণ ক্ষমতার সংজ্ঞা, সংজ্ঞা থেকেই এটাকে মনে রাখাটা বেটার। সেটা হচ্ছে যে অপবর্তন কোণ থিটা, অপবর্তন কোণ থিটাকে যদি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার সাপেক্ষে ব্যবকলন করা হয়, তাহলে যে রাশি পাওয়া যাবে সেটাকেই বলা হচ্ছে গ্রেটিং এর বিচ্ছুরণ ক্ষমতা। সুতরাং গ্রেটিং এর তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে অপবর্তন কোণের পরিবর্তনের হারকে বিচ্ছুরণ ক্ষমতা বলা হয়। তাহলে বিচ্ছুরণ ক্ষমতার সংজ্ঞাটা আবারও বলতেছি। বিচ্ছুরণ ক্ষমতার সংজ্ঞা হচ্ছে যে অপবর্তন কোণ থিটাকে তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে ল্যামডার সাপেক্ষে ব্যবকলন করলে যে রাশি পাওয়া যাবে সেই রাশিকেই বিচ্ছুরণ ক্ষমতা বলা হবে। তাহলে এই যে সমীকরণটা পাওয়া গেছিল সাইন থিটা ইকুয়াল n n λ a+b, এটা মূলত এই সমীকরণ থেকে আসছে। আমি সমীকরণটা একটু লিখে দেই। এরকম একটা সমীকরণ আমরা দেখেছিলাম, a+b সাইন থিটা ইকুয়াল n λ। এই সমীকরণ থেকে কিন্তু এটা আসছে, এই জিনিসটা আসছে, এই ব্যাপারটা। তাহলে এখন এই জিনিসটাকে যদি ব্যবকলন করা হয় তাহলে কি হবে? সাইন থিটাকে ব্যবকলন করলে কি হবে? ব্যবকলন হবে কস থিটা হবে। কিন্তু আমাদের যেটা সংজ্ঞা, বিচ্ছুরণ ক্ষমতার সংজ্ঞা, সেটা কিন্তু থিতাকে ব্যবকলন করা হয়েছে, থিতা। কিন্তু থিতা এন, এন কে কিন্তু না, এটা কিন্তু থিতা না, এটা কিন্তু থিতা এন। এই থিতার ওইটা পরিবর্তনশীল থিতা। তার মানে এই থিতাকে সরাসরি শুধু কস থিতা লিখে দিলে হচ্ছে না, এটা একটা পরিবর্তনশীল থিতা। চেইন রুল অনুসারে এই জন্য থিতাকেও আরেকবার ব্যবকলন করতে হবে। যেহেতু যেটা আমাদের ব্যবকলনের সূত্রের থিতা, সূত্রে ছিল থিতা, আর এটা হচ্ছে থিতা এন। থিতা এবং থিতা এন সমান নয়, তাহলে চেইন রুল অনুসারে এটাকে আরেকবার ব্যবকলন করতে হবে। আর এই পাশের অংশটাকে n a+b, এই যে n আর a+b, এই অংশটা কনস্ট্যান্ট, শুধু ল্যামডা হচ্ছে চলক, এই জন্য শুধু ল্যামডাকে d λ লেখা হবে। এখন এখানে গ্রেটিং এর একক রেখার সংখ্যা, এই যে হরে যে a+b দেখা যাচ্ছে, 1/a+b, 1/a+b এর পরিবর্তে যদি এখানে n বসানো হয়, তাহলে এই সমীকরণটা এরকম দাঁড়াবে নিশ্চয়ই, দাঁড়াবে
এই জায়গাটার পরিবর্তে 1/a+b এর জায়গায় আমরা ক্যাপিটাল এন বসাই দেবো, তাহলে এই জিনিসটা পাওয়া যাবে। এন এন ডি ল্যামডা, এরকম কিছু একটা পাওয়া যাবে। এখন এখান থেকে যদি যেটা এন এন ছিল সেটা ঠিক আছে, আবার যেটা ডি ল্যামডা তাকে পক্ষান্তর করে এই পাশে নিয়ে যাওয়া হবে, তাহলে সে হরে চলে যাবে। আর এখানে যে কস থিটা ছিল, এই কস থিটাকে এই পাশে আনা হবে, তাহলে সে হরে চলে যাবে। অর্থাৎ কস থিটা আর ডি ল্যামডা এদেরকে পক্ষান্তর, ডি ল্যামডাকে পক্ষান্তর করে উল্টা পাশে, কস থিটাকে এই পাশে নিয়ে আসলে এই সমীকরণ দাঁড়াবে। মানে এই যে সমীকরণটা পাওয়া গেছে, এই সমীকরণ মধ্যে গ্রেডিকের বিচ্ছুরণ ক্ষমতা পরিমাপ করা যায়। আমাদের যে বিচ্ছুরণ ক্ষমতার রাশিমালা নির্ণয় করতে বলা হয়েছিল, এটাই হচ্ছে সেই গ্রেটিং এর বিচ্ছুরণ ক্ষমতার রাশিমালা। প্রশ্নটা তুলনামূলকভাবে ছোট এবং বেশ সহজ, প্রশ্নটা করে নেবার। পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা হচ্ছে এটা, যে ফ্রেনেলের দ্বিপ্রিজম, প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফ্রেনেলের দ্বিপ্রিজম বর্ণনা করো এবং দ্বিপ্রিজম পরীক্ষার সাহায্যে এক ধরনের আলোকের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তার গবেষণাগারে অতি সহজে সুসংগত আলোক উৎস তৈরি করার জন্য ফ্রেনেল এই দ্বিপ্রিজমের ব্যবস্থা করেন। প্রতিসরণ বিষয়ে দুটি প্রিজমকে যদি অভিমুখে সংযুক্ত করলে দ্বিপ্রিজম তৈরি হয়। এরূপ দ্বিপ্রিজমকে একক প্রিজম হিসেবে বিবেচনা করে এর প্রতিসরণ কোণ +180 ডিগ্রি কাছাকাছি হয়, এবং নিচের চিত্রে এই ব্যাপারটা দেখানো হয়েছে, যে এই জিনিসটা কিভাবে হয়। সুসংগত আলোক উৎস মূলত কি সেটা একটু পরে ব্যাখ্যা করব। সুসংগত আলোক উৎস তৈরি করার জন্য এই ব্যবস্থাটা করা হয়। এই ব্যবস্থার বর্ণনা যেটা, সেটা আরো নিচের দিকে দেওয়া আছে, আমি সেদিকে যাচ্ছি। তারপর এই চিত্র থেকে আমরা দেখি, এই যে এইটা একটা প্রিজমের ভূমি, উপরের দিকে এইটা একটা প্রিজম, আর নিচের দিকে একটা প্রিজম। এই দুইটা, এটা হচ্ছে মাঝখানে দুইটা ত্রিভুজের ভূমি। দুইটা প্রিজমের ভূমিতে যদি সংযুক্ত করা, তাহলে পুরোটা মিলে যেটা তৈরি হলো, এটা হচ্ছে ফ্রেনেলের দ্বিপ্রিজম। ফ্রেনেল একজন ব্যক্তির নাম, তিনি এটা তৈরি করেছেন। এবং এটার যে প্রতিসরণ কোণ, তাহলে একটা দ্বিপ্রিজম এবিসি চিত্রে দেখানো হয়েছে, এই যে এ বি সি এই যে দেখানো হয়েছে। এটার যে প্রতিসরণ কোণ, এই যে বিএসি, এই কোণটা, এই কোণটা 180 ডিগ্রি কাছাকাছি বিবেচনা করলে সমস্যা নেই। চিত্র থেকে যদিও এটা 180 ডিগ্রি না, 180 ডিগ্রি মতো সরল কোণ, বাস্তবে এটা সম্ভব না। তো বিবেচনা করলে আমাদের গাণিতিক অঞ্চল করতে কোনো সমস্যা নেই। এই জন্য বিএসসি কে 180 ডিগ্রি না হলে 180 ডিগ্রি কাছাকাছি ধরে নেওয়া হয়েছে। আবার এই কোণটা যদি এরকম না হয়, যদি খুব যদি এরকম কোণ হয়ে যায় বা খুবই ছোট, তাহলে কিন্তু হবে না। 180 ডিগ্রি না হলে 180 ডিগ্রি কাছাকাছি হবে, 180 ডিগ্রি কাছাকাছি। এখন এইটা হচ্ছে এই সেই দ্বিপ্রিজম। এই দ্বিপ্রিজমের সামনে যদি একটা একবর্ণী আলোক উৎস রাখা হয়, সেটা হচ্ছে এস। একটা আলোক উৎস এখান থেকে আলো ছড়িয়ে যাচ্ছে, চারদিকে ছড়িয়ে যাচ্ছে, এইদিকে ছড়াইছে, এইদিকে ছড়াইছে, এইদিকে ছড়াইছে, তাহলে ছড়িয়ে যাচ্ছে। তাহলে এই এস স্থাপন করলে প্রিজম এস দুটি অবাস্তব প্রতিবিম্ব S1 এবং S2 গঠন করবে। এখান থেকে যে আলো, এস থেকে আলো ছড়াইলো, এই প্রিজম গুলোর প্রতিফলন জনিত কারণে এই যে এই জায়গাতে S1 এবং S2, এই জায়গাতে দুইটা অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হবে। এই অবাস্তব প্রতিবিম্ব দুইটা কি করবে, প্রতিবিম্ব দুটি সুসংগত উৎসের ন্যায় আচরণ করা শুরু করবে। সুসংগত আলোক উৎস কি? সুসংগত আলোক উৎসের সংজ্ঞা হচ্ছে যে যদি দুইটা উৎস থেকে সমদশায় অথবা নির্দিষ্ট দশা পার্থক্যে একই বিস্তার, একই কম্পাঙ্ক ও একই তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মি নির্গত হয়, তবে উক্ত তরঙ্গ দৈর্ঘ্যকে সুসংগত আলোক উৎস বলে। অর্থাৎ এই একটা উৎস, এই একটা উৎস, এই দুটো উৎস থেকে যদি একই দশা পার্থক্যে আলো নির্গত হয়, তাদের বিস্তার একই হয়, একই তরঙ্গ দৈর্ঘ্য হয়, তাহলে এই উৎস দুইটাকে পরস্পর সুসংগত আলোক উৎস বলে। তাহলে এই সুসংগত আলোক উৎস তৈরি করার জন্য কিন্তু ফ্রেনেলের দ্বিপ্রিজম সিস্টেমটা ব্যবহার হয়। তাহলে মূল উৎস এস থেকে আকস্মিক কোনো দশা পরিবর্তন ঘটলে সাথে সাথে প্রতিবিম্বদ্বয়ের দশা পরিবর্তন ঘটে। অর্থাৎ এস এর মধ্যে যদি দশা পরিবর্তন তৈরি হয়, তাহলে S1 S2 দশা পরিবর্তন হবে। এস এর যদি না হয়, কারণ এস থেকেই তো এই দুজন তৈরি হয়েছে, এস এর যা যা ঘটবে সেই পরিবর্তন S1 S2 এর উপর পড়বে। তাহলে এই যে প্রতিবিম্বদ্বয় S1 S2, এদের মধ্যে থেকে একটা আলোক শঙ্কু
কোন অফ রে সেটা S1 XC, S1 থেকে S1 থেকে কোন দিকে যায়, এই যে এক্স এই পথে চলে যায়। এখানে S1 থেকে আছে, আগে S1 টা হিসাব করি। এই যে S1 থেকে আলোক রশ্মি যায় এক্স, তারপর এই যে হচ্ছে ই বিন্দু, S1 থেকে XC দিকে আলোক বিন্দু যায়। S1 থেকে কোন দিকে যায়, S1 XE পথে আলোক রশ্মি যায়, কি যায়, আলোক সংখ্য বলা হচ্ছে। এই যে X1 থেকে X থেকে E, এটা হচ্ছে এক্স বিন্দু। এখানে আলোক সংখ্যা বলতে বোঝাচ্ছে আমরা অনেক সময় হঠাৎ করে বৃষ্টি নামলে বলি না এক পশলা বৃষ্টি নামছে, তাহলে এটা এক আলোক সংখ্যা হচ্ছে মূলত এক পশলা আলো। তাহলে S1 থেকে এক পশলা আলো এক্স থেকে এর দিকে যায়, এই পথে যায়। আর যেটা হচ্ছে যে S2 থেকে YF, এই যে সুসংহত আলোক হচ্ছে S2 থেকে YF এইদিকে আসে। এদিকে আসার ফলে এরা এখন এই জায়গাটাতে এরা এরা পরস্পরের সাথে মিলিত হয়, অর্থাৎ এখানে ব্যতিচার হবে। এখন XY অঞ্চলে পরস্পরের উপর উপরিপন্ন হয়, এই যে XY অঞ্চলে পরস্পরের উপর উপরিপন্ন হয়। এই যে মাঝখানের এই যে এলাকাটা দেখা যাচ্ছে, এলাকাটা উপরিপন্ন হবে। এই যে উপরের যে এলাকাগুলো, এই জায়গায় কিন্তু এক ধরনের আলোক রশ্মি ছিল, দ্বিতীয় ধরনটা ছিল না। আবার যেটা নিচে, সেখানে আবার দ্বিতীয় প্রকার আলোক রশ্মি ছিল, প্রথম প্রকার ছিল না। মানে এই জায়গাটাতে মিলনের ঘটনা ঘটেনি, এই জায়গায় এবং এই জায়গায় আলোক রশ্মি মিলিত হয়নি। শুধুমাত্র এই মাঝখানে যে অংশটা, এই জায়গায় আলোক রশ্মি গুলো মিলিত হয়েছে। তারা কোথা থেকে আসছিল, S1 থেকে আসছিল আর S2 থেকে আসছিল, আসার পর এই জায়গাটাতে তারা মিলিত হলো। তাহলে S1 XC, S2 F2 পথে অবশ্যই XY অঞ্চলে পরস্পরের উপর তারা উপরিপন্ন হলো। এই স্থানে কোনো পর্দা, এখন এই জায়গাটার মধ্যে যদি কোনো পর্দা স্থাপন করা হয়, এই বরাবর যদি কোনো পর্দা স্থাপন করা হয়, তাহলে সেখানে ব্যতিচার ঝালর তৈরি হবে, যেহেতু পরিপূর্ণ এখানে একটা আলোক রশ্মি অন্যটার উপর পতিত হয়েছে। তাহলে ব্যতিচার ঝালরে একান্তর ভাবে উজ্জ্বল এবং অন্ধকার পট্টির সৃষ্টি হয়। ব্যতিচার ঝালরের ক্ষেত্রে একান্তর ভাবে উজ্জ্বল এবং অন্ধকার পট্টির সৃষ্টি হয়। ব্যতিচারের ব্যাপারটা তোমরা জানো, কোথাও অন্ধকার কোথাও উজ্জ্বল এরকম পট্টির সৃষ্টি হয়, তার মানে এই জায়গাটাতে এরকম উজ্জ্বল অন্ধকার পট্টির সৃষ্টি হবে, সেটাই বলছে। এখন আমরা চাইলে এখান থেকে কাজ করতে পারি। ব্যতিচারের পট্টিগুলো খুবই সরু হয়, যে এদের পর্যবেক্ষণের জন্য পর্দার পরিবর্তে মাইক্রোমিটার স্ক্রু অভিনেত্রযুক্ত স্ক্রুযুক্ত অভিনেত্রী টি ব্যবহার করা হয়। অভিনেত্রীর ফোকাস তলে ব্যতিচার জালক গঠিত হয়। তার মানে হচ্ছে যে আসলে এই পর্দাগুলো এত সূক্ষ্ম হয়, এই ব্যতিচার গুলো খালি চোখে দেখা সম্ভব না। যদি সাধারণভাবে যদি পর্দা স্থাপন করে তাহলে দেখাই যাবে না। এই জন্য একটা এখানে মাইক্রোমিটার স্ক্রুযুক্ত একটা অভিনব, এটাকে অনুবীক্ষণ যন্ত্র বলা যেতে পারে, অর্থাৎ ছোট জিনিসকে বড় করে দেখা যায়। এরকম একটা যন্ত্র যদি স্থাপন করা হয়, তাহলে সেটার এই যে এখানে তল আছে কাঁচ, এখানে যে লেন্স আছে কাঁচের, এই কাঁচ তলের মধ্যে এই ব্যতিচারটা হবে, তখন আমরা সেখানে এটা দেখতে পাবো। তাহলে দেখার জন্য মূলত এই জিনিসটা নিয়ে আসা হয়েছে, যেহেতু ব্যতিচারের ব্যাপারটা অনেক সূক্ষ্ম, এই জন্য একটা বড় করে দেখা যায় এরকম একটা যন্ত্র টি এখানে আনা হয়েছে। আর টি এর যে কাঁচ, এই কাঁচের তলে ব্যতিচারটা গঠিত হয়। তাহলে এটার মাধ্যমে এই পর্যন্ত দেখলাম যে আসলে ফ্রেনেলের দ্বীপ প্রিজমটা কি আর সেটা কি কাজ করে, সেটা আমাদের দেখা শেষ, কিভাবে ফাংশন করে। এখন এটার মাধ্যমে কি করতে হবে, আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এটা একটা পরীক্ষা, এই পরীক্ষাটা তোমরা পড়লে বুঝতে পারবা। আমি ধরে ধরে আর দেখা দিচ্ছি না, কিন্তু একদম বেসিক যেটা বুঝতে হবে শুধু সেটা বলে দিচ্ছি। আমার কথাটা শোনার পর সেইটা জিনিসটা মনে রেখে যদি তোমরা রিডিংটা পড়ে নাও, তাহলে বুঝে যাবে যে এখানে কি করতে হবে আসলে। এখন কি করতে হবে, আমরা আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আগে থেকেই এই সমীকরণটা আমাদের একটা প্রতিপাদিত সমীকরণ ছিল, y = d/2t ল্যামডা, আগে থেকেই ওই ঝালরের প্রস্থ নির্ণয়ের সমীকরণ এটা। তো এখান থেকে এটা মুখস্থ রাখতে হবে। এখান থেকে যদি ল্যামডার মানটা বের করা হয় এটা হবে। ল্যামডার মানটা বের করতে গেলে এখানে কার কার দরকার, টি এর মানের দরকার আছে, ওয়াই এর মান কতটুকু এটা জানা দরকার আছে, টুডির মান জানা দরকার আছে। টু ডি কিভাবে বের করতে হবে, ওয়াই কিভাবে বের করতে হবে, ডি কিভাবে বের করতে হবে, সেই প্রসেস গুলো লেখা আছে।
তোমরা করে নিবা। আমি একটু বলে দিচ্ছি যে কোনটা কিভাবে বের করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে ঝালর প্রস্থ ওয়াই নিয়ে নাও। আমরা তো আগেই বলেছি যে এখানে কি হবে, এই যে যেটা হচ্ছে অভিনেত্রীর যে ফোকাস তল, সেই ফোকাস তলে কিন্তু ঝালর তৈরি হবে। আমি ঝালরটা অঙ্কন করলাম, যে ধরি ঝালরটা এরকম হয়েছে, আমি একটু অঙ্কন করে দিচ্ছি। যে এটা একটা ঝালর, এটা একটা, এটা একটা, এটা একটা, এরকম। আর মাঝখানে সবুজ কালার দিয়ে এটা ভিন্ন কালার, এটা একটা ভিন্ন কালার, এটা একটা ভিন্ন কালার। ধরে না এরকম কিছু একটা ঘটনা ঘটছে। তাহলে এখান থেকে কি করা যাবে, এই যে লাল গুলো ধরে নাও যে উজ্জ্বল, আর সবুজ গুলো হচ্ছে অন্ধকার। লাল গুলো উজ্জ্বল, সবুজ গুলো অন্ধকার, তাও ধরে নাও। তাহলে এখন কোনো একটা উজ্জ্বল বিন্দুতে বা অন্ধকার বিন্দুতে ফোকাস করতে হবে। এই যে অভিনেত্রীর মধ্যে এটার একটা তার আছে, এই মাঝখানে একটা ক্রস তার বলে, একটা ক্রস তার পরিমাপ করার মতো এখানে কিন্তু একটা সিস্টেম আছে। এটা সরাসরি না দেখলে হবে না, এখানে এই সিস্টেমে এরকম একটা ক্রসের মতো চিহ্ন আছে। ওই ক্রসের মতো চিহ্নতে একটা উজ্জ্বল পট্টি মিলাইতে হবে। একটা উজ্জ্বল পট্টি মেলানো হইল, মেলানোর পর এইদিকে সর্বোচ্চ দেখা যাচ্ছে কত দূরে যায়। ধরা যাক যে এইদিকে এত দূর পর্যন্ত, যেটা কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি সেটা থেকে ধরে নাও যে 4 সেন্টিমিটার পর্যন্ত যাওয়া যাচ্ছে, মানে এই পর্যন্ত এই ঝালরের প্রস্থ, যেটা টোটাল ঝালর। আবার দেখো, এই যে মনে করে যে এই এই জায়গাটাতে ফোকাস করা হয়েছে, এই জায়গাটা ফোকাস করা হয়েছে, তাহলে এই পুরোটাই হচ্ছে ব্যতিচার ঝালর। তাহলে এই ফোকাসকৃত জায়গা থেকে এই ঝালরটা সর্বোচ্চ কত দূর পরিমাণ, এটা মাপতে হবে। অভিনেত্রীর মধ্যে মাপার সিস্টেম আছে, এটা মাপতে হবে। এটা এর বৃত্তাকার বিভিন্ন স্কেল আছে, স্কেলের পার্ট নিয়ে নিয়ে এটা মাপা যায়। ধরে নাও একটা আন্দাজ করে ধরে নাও যে এটা 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এই জায়গাটা। তাহলে 4 সেন্টিমিটারে কয়টা ঝালর অতিক্রম করছে, আমাদের দেখতে পাচ্ছি দুইটা ঝালর অতিক্রম করছে। তাহলে আমরা যে 4 কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে একটা ঝালরের বেধ পাওয়া যাবে। এটা কিন্তু একাধিক সিস্টেমে করা যাবে। আবার নিচের দিকেও এভাবে বের করা যাবে। কেন্দ্রীয় উজ্জ্বল পথ থেকে উপরের দিকে বের করা যাবে, নিচের দিকে বের বের করা যাবে। আমাদের উপরে নিচে টার্গেট না, আমাদের টার্গেট হচ্ছে যে টোটাল কত দূর দূরত্ব, এই দূরত্বটাকে আমরা কি দিয়ে ভাগ দেবো, কয়টা ঝালর অতিক্রম করলো সেই সংখ্যাটা দিয়ে ভাগ দেবো। তাহলে একটা ঝালরের, যেটা ঐকিক নিয়ম, ঐকিক নিয়ম অনুসারে একটা ঝালরের বেধ পেয়ে যাবো। তাহলে কিন্তু ওয়াই এর মান বের হবে। এই বিষয়টা মাথায় রেখে যে রিডিং লেখাগুলো আছে সেগুলো পড়ে নেব। তাহলে তাহলে এখানে আমরা ওয়াই এর মান পাচ্ছি, এই প্রক্রিয়ায় ওয়াই এর মান পাওয়া, ওয়াই এর মান পাওয়া গেল। এখন ডি এর মান দরকার, ডি এর মান নির্ণয় করা সোজা। তাহলে ডি এর মান কিভাবে পাওয়া যাবে, বসানো আছে সেটাতে কিছু সূচক যুক্ত আছে বা মাপার পরিমাপ করার জন্য কিছু ব্যাপার স্যাপার যুক্ত আছে। আর এই যে অভিনেত্রটা, সেটা একটা স্ট্যান্ডের উপর আছে, সেখানে কিছু সূচক আছে। ওই সূচক দিয়ে সেখানে কিছু স্কেল যুক্ত আছে, এই স্কেল দিয়ে কিন্তু মাপা যায়। তাহলে এইখানকার স্কেলের মাপ আর এইখানকার স্কেলের মাপ, এটা বিয়োগ করে কিন্তু ডি, এই দূরত্বটা বের করা যাবে, ডি বের হয়ে যাবে। ডি এর মান পাওয়া গেল। এখানে ক্যাপিটাল ডি এর মানও পাওয়া গেছে। এখন দরকার হচ্ছে টু ডি এর মান। টু ডি কোনটা, এই যে এস ওয়ান হচ্ছে এস টু দূরত্ব, এই দূরত্বকে টু ডি বলা হচ্ছে। এই দূরত্বটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এই দূরত্ব নির্ণয় করতে পারলে আলোক তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের কাজ শেষ। তাহলে টু ডি কিভাবে নির্ণয় করবো, সেখানে বলা হচ্ছে যে ভাবে চিত্রটা একটু করো। এই চিত্র থেকে যে এই যে এইটা একটা আলোক উৎস, দেখো আমরা এখন এখান থেকে টু ডি এর মান বের করবো।
ডি এর মান আমি একটু রিডিং করে আসি কি হচ্ছে। ডি এর মান বের করতে গেলে কি করতে হবে? S1 এবং S2 উৎসদের মধ্যবর্তী দূরত্ব দুটি পরিমাপের জন্য দ্বিব্রিজ এবং অভিনেতের অবস্থান অপরিবর্তিত রেখে এদের মাঝে আলোক লেন্সের উপর একটি উত্তল লেন্স বসাতে হবে। লেন্সটিকে অপর সরিয়ে এবং যাতে অভিনেত্রের ফোকাসস্থলে S1 S2 এর বাস্তব স্পষ্ট বিম্ব সৃষ্টি হবে। চিত্রে লেন্সের এই অবস্থানকে L1 দিয়ে প্রকাশ করা হয়েছে। আবার মাইক্রোমিটার স্ক্রুর সাহায্যে এই প্রতিবিম্বের মধ্যবর্তী D1 মেপে নেওয়া হয়। এবার লেন্সকে সরিয়ে অপর L2 অবস্থানে স্থাপন করা হয়। অভিনেতের প্রকাশস্থলে S1 S2 উৎসদের স্পষ্ট বাস্তব বিম্ব দেখা দেয়। মাইক্রোমিটারের সাহায্যে পুনরায় D2 পরিমাপ করা হয় এবং এর ফলে 2D নির্ণয় এই দুটাকে ইয়া করে। আচ্ছা, আমি বিষয়টা বলতেছি কি করতে হবে। এই কথায় যা বলছে সেটা একটু সহজ বাংলায় বলতেছে। এখানে কি করতে হবে? আচ্ছা, এখানে যেটা করতে হবে পুরোপুরি, S1 একটা আলোক উৎস ছিল, S2 একটা আলোক উৎস ছিল। এখানে একটা লেন্স স্থাপন করতে হবে L1 অবস্থানে। হ্যাঁ, এই যে L2 আর L1 লেন্স দুইটা কিন্তু আলাদা আলাদা লেন্স নয়, এখানে একটা লেন্স লাগবে, একটা হলেই হবে। L1 হচ্ছে একটা অবস্থানে, L2 আরেকটা অবস্থানে। তাহলে স্থান দুইটা অবস্থান বোঝানোর জন্য L1 কে রাখা হয়েছে, L2 রাখা হয়েছে। এটা কিন্তু দুইটা লেন্স নয়, লেন্স একটা। এটা একটা উত্তল লেন্স। এখানে যখন একটা একটা অবস্থানে উত্তল লেন্স বসানো হবে, তখন এই যে সুসংগত আলোক উৎস থেকে, এই যে সুসংগত আলোক উৎস, এরা গিয়ে এদের একটা বাস্তব প্রতিবিম্ব মিলিত হবে হচ্ছে এই লেন্সের এই পর্দায়। তখন এই পর্দার মধ্যে এখানে কিছু স্ক্রু আছে, পরিমাপের কিছু স্ক্রু দিয়ে পরিমাপের জায়গা আছে এখানে। তখন এদের দুইজনের দূরত্ব পরিমাপ করে ফেলতে হবে। আবার বলি, এই যে S1 এবং S2 এরা দুইজনেই লেন্সের ভিতর দিয়ে গিয়ে এই যে পর্দায় মিলিত হবে। এই পর্দার মধ্যে যে দূরত্বটা, এটা মাপার ব্যবস্থা এখানে আছে। সেই ব্যবস্থায় এদের দূরত্ব মাপতে হবে তখন L1 অবস্থানে। আবার লেন্সকে L1 থেকে সরিয়ে আরেকটা অবস্থানে নিতে হবে। ধরা যাক সেটা হচ্ছে L2 অবস্থান। যে কোনো অবস্থানে নিলে কিন্তু হবে না, এটা দেখতে হবে যে কোন অবস্থানে নিলে এখানে গিয়ে মিলিত হয়। একাধিক স্থানে মিলিত হবে। তাহলে প্রথম যে স্থানে মিলিত হবে এখানকার আলোক উচ্চতায় এই পর্দায়, সেটাকে L1 বলা হয়েছে। আবার অন্য স্থানে মিলিত হবে, এটা খুঁজে বের করতে হবে, সরিয়ে উপরে নিচে সরিয়ে ডানে বামে সরিয়ে কোথায় মিলিত হয় এটা খুঁজে বের করতে হবে। তাহলে আরেকটা অবস্থানে লেন্স নিয়ে তাদেরকে আবার এখানে মিলিত হবে তারা এখানে। তখন এখানে তাদের যে পরিমাপের সিস্টেম আছে সেখানে মাপতে হবে। তাহলে এটার নাম হবে D2। প্রথম অবস্থানে যেটা মাপা হয়েছিল সেটার নাম হচ্ছে D1, পরের বার যেটা মাপা মাপা হবে সেটার নাম হচ্ছে D2। এখন এই D1 এবং D2 কে যদি রুট ওভার করা হয়, বর্গমূল করা হয়, D1 আর D2, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব 2D পাওয়া যাবে। এই রুট ওভার করার এখানে কারণ হচ্ছে, বা এর লজিকটা হচ্ছে যে অধিক সূক্ষ্ম এবং নির্ভুল মাপ নিয়ে আসার জন্য। D1 পরিমাপের সময় আসলে এই জিনিসগুলো এত সূক্ষ্ম এবং ক্ষুদ্র যে একবার মাপলে একুরেট মাপ আসে না, কিন্তু দুইবার মাপার পর বর্গমূল করে নিলে এই মানটা একুরেট আসে। তখন এভাবে 2D এর মান পাওয়া যাবে। আর যে সমীকরণটা দেখা যাচ্ছে, ওই সমীকরণে যদি যার যার মান পাওয়া গেল তাদেরকে যদি বসিয়ে বসিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু হয়ে যাবে। তো যে ডি এর জায়গায় ডি এর মান 2D, আমরা তো ল্যামডার মান বের করছি, ওয়াই এর মান বের করছি, 2D এর মান বের করলাম, ডি এর মান বসাইলে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে। এই জিনিসগুলো এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে। তা আমি যেগুলো বললাম সেই কথাগুলো একটু শুনে মনে রেখে তারপর পড়াগুলো করে নিলে, বাংলা পড়াগুলো করে নিলেই এই প্রশ্নটা আশা করি বুঝতে পারবো। তো এই হচ্ছে আমাদের এই প্রশ্নের শর্টকাট উত্তর। তাহলে তোমাদের প্রতি এখন এটাই রিকোয়েস্ট, এখন ভালোভাবে পড়াশোনা করবা। আর যেগুলো একটু বড় সাইজের প্রশ্ন সেগুলোকে বাদ দেওয়া যাবে না, সেগুলো করতে হবে, নাহলে কিন্তু ভালো রেজাল্ট করা বেশ কঠিন হয়ে যাবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
সবাইকে জেড মেডিকেল স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই চ্যাপ্টারে মোটামুটি যেগুলো বড় প্রশ্ন ছিল সেগুলো দেখে এসেছি। এখন তুলনামূলক কিছু সহজ এবং ছোট প্রশ্ন করব। আজকে যে